আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকের মানডে নাইট রয়ের রিভিউ এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট রয়ের শোটা শুরু হয় ব্যাক স্টেজের একটা সেগমেন্ট দিয়ে। বিষয়টা হলো দ্য ভিশন আসতেছিল পল হেমেন, ব্রনসন রিড এবং ব্রন বেকার, এবং তাদের সামনে পড়ে যায় অস্টিন থিওরি। পল হেমেন প্রথমেই ব্রনসন রিড এবং ব্রন বেকারকে সাইড করে দেয়, তাদেরকে বলে তোমরা যাও, আমি অস্টিন থিওরির সঙ্গে কথা বলে নিচ্ছি, আমি এই বিষয়টা দেখতেছি। ব্রনসন রিড এবং ব্রন বেকার সেখান থেকে চলে গেলে পল হেমেন অস্টিন থিওরিকে বলে তুমি এখানে কেন? অস্টিন থিওরি বলে যে আমারই তো এখানে থাকার কথা। আর এখানে সব থেকে মজার বিষয় হলো অস্টিন থিওরি কিন্তু নিজেই ভিশনে যুক্ত হতে চেয়েছে, এবং সে এই বিষয়টাও বলে আমি মাস্ক পরে এসেছিলাম এর জন্য, কারণ আমি চেয়েছি মানুষ আগে আমার কাজ দেখুক, আমি কি করতে পারি কি করতে না পারি এই বিষয়গুলো আগে মানুষ দেখুক, তারপরে আমাকে। আর মাঝখানে আমার ক্যারিয়ারটা একটু ডাউন হয়েছিল, তবে আমি সবকিছু সামলে নিয়েছি। আর এবার শুধু আমি একটা সুযোগ চাই, একটা সুযোগ পেলে আমি আজকে রাতেই দেখিয়ে দিব আমি কি করতে পারি, আমি কি করতে পারি দ্য ভিশনের জন্য, এরকম একটা বিষয়। তো পল হেমেন এখানে বলে ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, এটা বলে পল হেমেন সেখান থেকে চলে যায়। আর এভাবেই মূলত আজকের মানডে নাইট রয়ের প্রথম সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা আজকের মানডে নাইট রয়ের প্রথম ম্যাচ হিসেবে রিয়া রিপ্লি এবং আসকার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, সত্যি কথা বলতে ম্যাচটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। রিয়া রিপ্লি তার প্রত্যেকটা ম্যাচের মধ্যে কিন্তু ডমিনেট পারফর্ম করে, এই ম্যাচের মধ্যে কিন্তু তার ব্যতিক্রম ছিল না, এই ম্যাচের মধ্যেও কিন্তু রিয়া রিপ্লি ডমিনেট পারফর্ম করেছে। অপরদিকে আসকার পারফরমেন্সও কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো ছিল। তবে ঝামেলাটা হলো এই ম্যাচ চলাকালীন সময়ে রিং সাইডে কিন্তু কাইরি সেন ছিল, এবং কাইরি সেন কিন্তু এই ম্যাচের মধ্যে রিয়া রিপ্লিকে বেশ অনেকবার ঝামেলা করেছে, এবং ম্যাচের শেষের দিকে সে যখন তার ঝামেলার মাত্রা বাড়িয়ে দেয় সেখানে কিন্তু ইয়ো স্কাই চলে আসে। তবে ইয়ো স্কাই কিন্তু মেডিকেলি ক্লিয়ার ছিল না, সে কিন্তু ইনজয়ার্ড ছিল, আর এর জন্যই কিন্তু ম্যাচের শুরুতে ইয়ো স্কাই রিং সাইডে আসেনি। তো যেহেতু সে ইনজয়ার্ড ছিল, তো কাইরি সেন কিন্তু সহজেই ইয়ো স্কাইয়ের ওপরে অ্যাটাক করে দেয়। আর এখানে রিয়া রিপ্লি যখন ইয়ো স্কাইকে চেক আউট করতে যায়, ঠিক সেই সময় আসকা কিন্তু পেছন থেকে রিয়া রিপ্লিকে রোল আপ করে, এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো আজকের মানডে নাইট শোতে রিয়া রিপ্লি এবং আসকার মধ্যে যে ম্যাচ হয়েছে, সেই ম্যাচের মধ্যে আসকা কিন্তু রিয়া রিপ্লিকে রোল আপ করে হারিয়ে দিয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে দ্য ভিশনের একটা সেগমেন্ট দেখতে পাই। এই সেগমেন্টের মধ্যে মূলত ব্রনসন রিড এবং ব্রন বেকার অস্টিন থিওরিকে নিয়ে একটু সন্দেহ প্রকাশ করে। তারা মূলত এখানে এটাই বলে যে অস্টিন থিওরি কি আসলেই দ্য ভিশনে যুক্ত হওয়ার যোগ্য, সে কি আসলেই পারবে দ্য ভিশনের একজন যোগ্য মেম্বার হতে, তার মধ্যে কি সেরকমের পোটেনশিয়াল আছে, তাকে কি বিশ্বাস করা যায়, এই বিষয়গুলো নিয়ে মূলত ব্রনসন রিড এবং ব্রন বেকার একটু সন্দেহান ছিল। তবে পল হেমেন এই বিষয়টা একেবারে পরিষ্কার করিয়ে দেয়, সে এখানে ব্রনসন রিড এবং ব্রন বেকারকে বলে যে দেখো, আমি হলাম একজন সিলেক্টিভ মানুষ, আমি যাকে তাকে কিন্তু সিলেক্ট করি না, আমি যাকে তাকে পিক করি না। অস্টিন থিওরির মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে, তার মধ্যে আমি সেই অ্যাগ্রেশন দেখতে পেয়েছি, তার মধ্যে বড় কিছু হবার সেই অ্যাগ্রেশনটা আছে, এর জন্যই কিন্তু আমি অস্টিন থিওরিকে পিক করেছি। এবং আজকের মানডে নাইট শোতে ব্রনসন রিড এবং অস্টিন থিওরি ফেস করবে রে মিস্টিরিও এবং সিএম পাঙ্কে। তো এখানে ব্রনসন রিড এবং ব্রন বেকার একটু সন্দেহ প্রকাশ করলে পল হেমেন এখানে বলে যে দেখো, অস্টিন থিওরিকে আমি পিক করেছি, তাকে একটা সুযোগ আমি দিয়েছি, তবে সে যদি আজকের মানডে নাইট শোতে নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে তোমরা তো আছোই। তো এরকম টাইপের একটা এই সেগমেন্টের মধ্যে অস্টিন থিওরিকে নিয়ে ব্রনসন রিড এবং ব্রন বেকার সন্দেহ প্রকাশ করলেও পল হেমেন বলে যে অস্টিন থিওরি পারবে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে বেকি লেন্সের একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই। তো বেকি লেন্স এসে মূলত ওই একই বিষয়টা নিয়েই কথা বলে, সে হলো রিয়েল উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, রেফারি দুর্নীতি করেছে, সে সব থেকে বড় লয়ার হায়ার করেছে, সে হলো গ্রেটেস্ট ফিমেল রেসলার অফ অল টাইম, এই বিষয়গুলো নিয়ে মূলত বেকি লেন্স কথা বলতেছিল, এবং তাকে ইন্টারাপ্ট করে ম্যাগজিন ডুপ্রি। ম্যাগজিন ডুপ্রি এসে বেকি লেন্সকে বলে যে দেখো, তুমি গ্রেটেস্ট ফিমেল রেসলার অফ অল টাইম এটা আমি মানি, তবে আমিও কিন্তু কম যাই না,
আমি একটা সময় দুর্বল ছিলাম, তবে আমি কিন্তু তারপরেও তোমাকে 3বার হারিয়েছি, 1বার 2বার নয়, আমি কিন্তু 3বার তোমাকে হারিয়েছি এবং যে কোনো সময় যে কোনো জায়গায় আমি কিন্তু আবারও তোমাকে হারাতে পারি। তো এখানে ম্যাগজিন ডুপ্রি মূলত বেইকি লেন্সকে একটু ছোট করতে চাই, আর সেই সময় কিন্তু বেইকি লেন্স একটু রেগে যায় এবং বেইকি লেন্স রেগে গিয়ে কিন্তু ম্যাগজিন ডুপ্রির উপরে অ্যাটাক করে। প্রথমে বেইকি লেন্স ডমিনেট করলেও শেষ পর্যন্ত ম্যাগজিন ডুপ্রি কিন্তু ফাইট ব্যাক করে এবং সে কিন্তু বেইকি লেন্সকে অ্যাঙ্গেল লক করে এবং সে এমন ভাবে অ্যাঙ্গেল লক করে যে বেইকি লেন্স কিন্তু ট্যাপ আউট করতে বাধ্য হয়। আবারও বলতেছি, এটা কিন্তু কোনো ম্যাচ ছিল না, শুধুমাত্র একটা সেগমেন্ট ছিল এবং এই সেগমেন্টের মধ্যে ম্যাগজিন ডুপ্রিকেই কিন্তু আপার হ্যান্ড দেওয়া হয়েছে, তাকেই কিন্তু স্ট্রং দেখানো হয়েছে। তো সে যে ট্রেনিং করেছে সেটা কিন্তু আসলে এই সময় এসে কাজে দিচ্ছে। আর তাছাড়া এখানে আরো একটা বিষয়, জানুয়ারি 5 তারিখে যে মানডে নাইট রয় শো হবে সেখানে কিন্তু বেইকি লেন্স এবং ম্যাগজিন ডুপ্রির মধ্যে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ আজকের মানডে নাইট শোতেই কনফার্ম করা হয়েছে। এরপর আজকের মানডে নাইট শোতে জিভন এভান্স এবং রায়ো আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ হয়। এই ম্যাচটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে জিভন এভান্সের যে হাই ফ্লাইং পারফরমেন্স, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অপরদিকে রায়ো আমেরিকানোও কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। তবে জিভন এভান্সকে নিয়ে কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এক্সাইটেড, বিশেষ করে তাকে রয়্যাল রাম্বলে দেখার জন্য। রয়্যাল রাম্বলে সে কফি কিংস্টনের মতো পারফর্ম করতে পারে কিনা এই বিষয়টা দেখার জন্য কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এক্সাইটেড। তো যাই হোক, শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে জিভন এভান্স কিন্তু তার ফিনিশার ওজি কাটার হিট করে এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। এরপর আজকের মানডে নাইট শোতে ব্রন বেকারের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেখানে সে মূলত সিএম পাঙ্ককে নিয়ে কথা বলে। জানুয়ারি 5 তারিখে তার এবং সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচ হবে সেই ম্যাচের ব্যাপারে কথা বলে। সে সিএম পাঙ্ককে হারাবে, সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, এই বিষয়টা নিয়ে কথা বলে। সিএম পাঙ্ককে গালি দেয়, সিএম পাঙ্ককে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং সে কিন্তু ওই যে সিএম পাঙ্ক এসে বলেছিল না, আমি কোম্পানিতে ফিরে এসেছি শুধুমাত্র টাকা ইনকামের জন্য, আমি বন্ধু বানানোর জন্য আসিনি। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলে। সিএম পাঙ্ক সবসময় নিজের ব্যাপারটা নিয়েই ভাবে। তো এরকম আরো অনেক বিষয় নিয়ে মূলত ব্রন বেকার এখানে সিএম পাঙ্ককে নিয়ে কথা বলে। তো এরকম টাইপেরই একটা ভিডিও প্যাকেজ মূলত ব্রন বেকারে দেখানো হয় আজকের মানডে নাইট শোতে। এরপর নিকি বেলার একটা প্রোমো সেগমেন্ট হয়, যেখানে সে নিজেকে নিয়ে কথা বলে। সে হলো হল অফ ফেমার, সে হলো গ্রেটেস্ট অফ অল টাইম, সে হলো লেজেন্ড, তার ক্যারিয়ারে কি কি অ্যাচিভমেন্ট আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলে। আর তাছাড়া তার ম্যাচের ব্যাপারটা নিয়েও কথা বলে, মানে আগামী মানডে নাইট শোতে আমরা কিন্তু উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার, রাকেল রড্রিগেজ এবং নিকি বেলার মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচের ব্যাপারে কথা বলে সে স্টেফনি ভেকার এবং রাকেল রড্রিগেজ দুজনকেই হারাবে, সে হবে নতুন উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই ব্যাপারটা নিয়ে মূলত নিকি বেলা কথা বলে। তো এরকম টাইপেরই একটা প্রোমো সেগমেন্ট আমরা আজকের মানডে নাইট শোতে নিকি বেলার কাছ থেকে দেখতে পাই। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে বেইলি এবং রক্সেন প্রেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনেই ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করেছে। রিং সাইডে যেহেতু লিভ মর্গান ছিল, সে এই ম্যাচের মধ্যে ঝামেলা করার চেষ্টা করে, তবে লানা ভ্যালকারিয়াও কিন্তু রিং সাইডে ছিল, যার কারণে লিভ মর্গান কিন্তু তেমন কিছু করতে পারে না। একটা পর্যায়ে সেখানে রাকেল রড্রিগেজ চলে আসে এবং রাকেল রড্রিগেজ এসে এমন সময় রেফারিকে ডিস্ট্র্যাক্ট করে যে সময় মূলত রক্সেন প্রেজ বেইলিকে পিন করতেছিল। তো বলা যায় এখানে রাকেল রড্রিগেজের কারণে কিন্তু রক্সেন প্রেজ এই ম্যাচটা জিততে পারে না। অপরদিকে লারা ভালকারিয়া এসে কিন্তু লিভ মর্গান এবং রাকেল রড্রিগেজ দুজনকেই মেরে রিং সাইডে ফেলে রাখে। আর এরপরে লারা ভালকারিয়া বেইলিকে একটা থাপ্পড় লাগায়, যার কারণে বেইলির মাথার তার ছিঁড়ে যায়, সে পাগল হয়ে যায়, সে উন্মাদ হয়ে যায় এবং তার মধ্যে কিন্তু একটা অন্যরকম জোশ চলে আসে এবং সে কিন্তু রক্সেন প্রেজকে মেরে মুড়ে সে কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। তো বলা যায় যে রাকেল রড্রিগেজের কারণেই কিন্তু এই ম্যাচটা রক্সেন প্রেজ জিততে পারেনি। তো এখানে কিন্তু কোম্পানি ক্লিয়ার একটা হিন্ট দিচ্ছে যে আমরা খুব শীঘ্রই জাজমেন্টের মধ্যে একটা ব্রেকআপ দেখতে পাবো। আর তাছাড়া এরপরেই কিন্তু আমরা জাজমেন্টের একটা ব্যাকি স্টেজ সেগমেন্ট দেখতে পাই, যেখানেও কিন্তু এই বিষয়টা নিয়ে ঝামেলা হয়। আর এখানে রাকেল রড্রিগেজকে দেখে যতটুক মনে হচ্ছে আর লিভ মর্গানের যে বিহেভিয়ার ছিল, তো মনে হচ্ছে যে রাকেল রড্রিগেজকে হয়তোবা খুব শীঘ্রই জাজমেন্ট থেকে বের করা হবে, হয়তোবা লিভ মর্গান খুব শীঘ্রই রাকেল রড্রিগেজের উপরে অ্যাটাক করবে। তো বলা যায় যে জাজমেন্টের একটা ব্রেকআপের হিন্ট কিন্তু আজকের মানডে নাইট শোতে দেওয়া হয়েছে।
এরপর আমরা আজকের মানডে নাইট শোতে গান্থারকে দেখতে পাই। তো 5 থেকে 7 মিনিটের একটা সেগমেন্ট ছিল যেখানে কিন্তু লিটারালি গান্থার কিচ্ছু বলতে পারে না। আই থিঙ্ক একটা লাইন মতো বলেছিল সে জনসনাকে ট্যাপ আউট করিয়েছে। তো এই যে পুরো সেগমেন্টটা, এই পুরো সেগমেন্ট জুড়ে অডিয়েন্সরা কিন্তু গান্থারকে প্রচুর পরিমাণে বু করে, আর গান্থার কিন্তু এই বিষয়টার মজাও নিচ্ছিল। তো যাই হোক, সেখানে সিএম পাঙ্ক চলে আসে। সিএম পাঙ্ক এবং গান্থারের মধ্যে আমরা একটা নর্মাল ফেস অফ দেখতে পাই। সম্ভবত আগামী দিনে গিয়ে তাদের মধ্যে একটা ম্যাচও হতে পারে। এরপরে সেখানে রে মিস্টিরিও চলে আসে। রে মিস্টিরিও এবং গান্থারের মধ্যে একটা ফেস অফ হয়। এমনকি ব্যাকি স্টেজে এজে স্টাইলসের সঙ্গেও কিন্তু গান্থারের একটা ফেস অফ হয়। তো এই তিনজনের সঙ্গে কিন্তু আমরা আজকের মানডে নাইট শোতে গান্থারের ফেস অফ দেখতে পেয়েছি। তবে কোনো হাতাহাতি কিন্তু আমরা দেখতে পাইনি, শুধুমাত্র নর্মাল ফেস অফ ছিল। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের মানডে নাইট শোয়ের মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং রে মিস্টিরিও ভার্সেস অস্টিন থিওরি এবং ব্রনসন রিডের মধ্যে কিন্তু আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, চারজনে কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে অস্টিন থিওরিকে কিন্তু বেশ ভালো মতোই বুক করা হয়েছে, তাকে কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করার সুযোগ দেওয়া হয়েছে। জানি না আগামী দিনে গিয়ে অস্টিন থিওরিকে নিয়ে কি ভাবা হচ্ছে, তবে আজকের মানডে নাইট শোতে কিন্তু অস্টিন থিওরি বেশ ভালো মতোই বুক করা হয়েছে এবং শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে অস্টিন থিওরি এবং ব্রনসন রিড কিন্তু সিএম পাঙ্ক এবং রে মিস্টিরিওকে হারায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু ব্রন বেকার চলে আসে। ব্রন বেকার এসে কিন্তু সিএম পাঙ্ককে একটা স্পিয়ার হিট করে, আর এভাবেই মূলত আজকের মানডে নাইট শোয়ের শোটা শেষ হয়েছে। আর এখানে আরো একটা বিষয় বলতে চাই, আজকের যে মানডে নাইট শোয়ের শোটা হয়েছে এটা কিন্তু আগে থেকে রেকর্ড করা ছিল। আজকের মানডে নাইট শোয়ের যে শোটা এটা কিন্তু লাইভ ছিল না, এটা কিন্তু আগে থেকে রেকর্ড করা ছিল। তো তারপরেও আজকের মানডে নাইট শোয়ের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলেই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার কথা বলি কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে। তো বিষয়টা হলো মিস্ট্রি হুডি গাই হিসেবে অস্টিন থিওরি কিন্তু নিজেকে রিভিল করেছে। তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে আমরা আরো একজনকে কিন্তু মিস্ট্রি অ্যাটাকার হিসেবে রিভিল হতে দেখতে পাবো। আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে কিন্তু আমি 2-3 দিন আগে আপডেট দিয়েছিলাম। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে জানুয়ারি 5 তারিখে ব্রন বেকার এবং সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে কিন্তু আরো একজন মিস্ট্রি অ্যাটাকার আসবে এবং সে এসে মূলত ব্রন বেকার হেল্প করবে, যার জন্য ব্রন বেকার কিন্তু সিএম পাঙ্ককে হারাবে এবং ব্রন বেকার হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর এরপরে আমরা রেসলম্যানিয়া 42-তে সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। আর এখানে সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে যদি কথা বলি তাহলে রয়্যাল রাম্বলে কিন্তু সেথ রলিন্স রিটার্ন করতে পারে। কোনো কারণে রয়্যাল রাম্বলে রিটার্ন না করলে আমরা কিন্তু রয়্যাল রাম্বলের পরপরই সেথ রলিন্সের রিটার্ন দেখতে পাবো এবং সেখান থেকেই কিন্তু সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ফিউডটা শুরু হবে রেসলম্যানিয়া 42-র জন্য, এমনটাই কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। এরপরের আপডেটটা হলো জিলা ফাটুকে নিয়ে। তো হয়তোবা আমরা খুব শীঘ্রই এবার জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে যুক্ত হতে দেখতে পাবো। কারণ হলো রিসেন্টলি কিন্তু জিলা ফাটুর একটা ম্যাচ হচ্ছিল রিয়েলিটি অফ রেসলিং নামে একটা প্রমোশন, যেটা কিন্তু বুকার টির। তো সেখানে কিন্তু ফর্মার এনএক্সটি চ্যাম্পিয়ন রিকি সেন্স গিয়ে কিন্তু জিলা ফাটুর উপরে অ্যাটাক করে। আর এটা হবার পরে জিলা ফাটু কিন্তু অনেক বেশি রেগেছিল। অবভিয়াসলি জিলা ফাটু কিন্তু বদলা নিতে চাইবে। তো সম্ভবত বদলা নেওয়ার জন্য জিলা ফাটু আগামী এনএক্সটি এর শোতে আসতে পারে। আর হয়তোবা এটাই হতে পারে প্রথম ধাপ জিলা ফাটু ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ডেবিউ করার বা কোম্পানির সঙ্গে যুক্ত হবার। জিলা ফাটু কিন্তু অনেক ট্যালেন্টেড একজন সুপারস্টার, সে কিন্তু অনেক ভালো মানের একজন সুপারস্টার। ফ্যান্সরাও কিন্তু জিলা ফাটুকে দেখতে চায়। তো কোম্পানি হয়তোবা এবার সিরিয়াসলি জিলা ফাটুকে নিয়ে ভাবতে শুরু করেছে। তো এর জন্যই হয়তোবা এরকমটা দেখানো হয়েছে। আর এখানে আরো একটা বিষয় আমি বলতে চাই, আই থিঙ্ক গতকালকেই আমি আপডেট দিয়েছি যে ট্রিপল এইচ কিন্তু 2026 সালে ট্যাগ টিম ডিভিশনের দিকে অনেক বেশি ফোকাস করতে চায়। তো জিলা ফাটু এবং জেকা ফাটু দুজনে একসঙ্গে হলে যে কি রকমের ভয়ঙ্কর পারফরমেন্স দিতে পারে আই থিঙ্ক এটা আমরা সকলেই জানি। তো হয়তোবা ট্যাগ টিম ডিভিশনে জিলা ফাটু এবং জেকা ফাটুকে নিয়ে আসার জন্য হয়তোবা এরকম একটা বিষয় দেখানো হয়েছে। তো আশা করা যায় যে আমরা খুব শীঘ্রই জিলা ফাটুকে এবার ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে দেখতে পাবো। পার্সোনালি আমি কিন্তু জিলা ফাটুকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তো এই ছিল জিলা ফাটুকে নিয়ে আপডেট। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।